হরমুজ প্রণালী এই নামটা আমরা প্রায় খবরে শুনি, কিন্তু এর আসল গুরুত্বটা হয়তো সবসময় ঠিকঠাক বোঝা যায় না। তো আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই দেখব, কিভাবে ২০২৬ সালে এই প্রণালীতে এমন একটা সংকট তৈরি হয়েছিল যা পুরো বিশ্বকে এক মুহূর্তের জন্য যেন থামিয়ে দিয়েছিল। আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো কি হতে পারে যদি বিশ্বের সবচেয়ে জরুরি জলপথটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়? কারণ এই একটা পথের ওপর নির্ভর করে আছে আমাদের গ্লোবাল ইকোনমি, আমাদের দৈনন্দিন জীবনের জ্বালানি। চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ একটা সামরিক উত্তেজনার কারণে ঠিক এটাই ঘটেছিল। এই অতি গুরুত্বপূর্ণ জলপথটা কার্যকরভাবে বন্ধ হয়ে যায়, আর তার ফলে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এক তীব্র আতঙ্ক আর অনিশ্চয়তা। তো এই পুরো জটিল বিষয়টা সহজভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে এই গ্লোবাল আর্টারি বা বৈশ্বিক ধমনীটা বন্ধ হলো। এরপর জানব কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। তারপর দেখব এই সংকটের পেছনের ঘটনাগুলো কি ছিল, এর অর্থনৈতিক প্রভাব কেমন ছিল, আর সবশেষে বিশ্বই বা কিভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছিল। চলুন শুরু করা যাক। সবকিছুর শুরুটা হয়েছিল সামরিক হামলার পর। ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয় এবং এটাকে একরকম বন্ধই করে দেয়। এখন দেখুন, এখানে একটা মজার ব্যাপার আছে। ইরান কিন্তু আইনত প্রণালীটা বন্ধ করেনি, মানে তারা কোনো অফিসিয়াল ব্লকেড বা অবরোধ ঘোষণা দেয়নি। কিন্তু বাস্তবে কি ঘটল? আইআরজিসি ক্রমাগত জাহাজগুলোকে হুমকি দিতে থাকল, কয়েকটার উপর হামলাও চালালো, আর সবচেয়ে বড় কথা হলো বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই রুটের জন্য তাদের কাভারেজ তুলে নিল। ফলে কোনো জাহাজ কোম্পানির পক্ষেই আর ঝুঁকি নিয়ে ওই পথে যাওয়া সম্ভব ছিল না। তো কাগজে কলমে খোলা থাকলেও বাস্তবে প্রণালীটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। কিন্তু একটা জলপথ বন্ধ হয়ে যাওয়া নিয়ে এত কথা কেন? কারণ হরমুজ প্রণালীকে বলা হয় গ্লোবাল ইকোনমির একটা চোক পয়েন্ট। চলুন এই চোক পয়েন্ট জিনিসটা আসলে কি সেটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। অয়েল চোক পয়েন্ট হল সোজা কথায় একটা সরু সামুদ্রিক রাস্তা যা দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল আর গ্যাস পরিবহন করা হয়। ব্যাপারটা অনেকটা ব্যস্ত হাইওয়ের একটা সরু ব্রিজের মতো। ওই ব্রিজে যদি কোনো সমস্যা হয় তাহলে দুই দিকেই মাইলের পর মাইল জ্যাম লেগে যায়, তাই না? হরমুজ প্রণালীও বিশ্বের জ্বালানি বাজারের জন্য ঠিক তেমনই একটা ভাইটাল পয়েন্ট। এর গুরুত্বটা বুঝতে শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। ভাবা যায়, প্রতিদিন প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল এই ছোট্ট একটা পথ দিয়ে পার হয়। এই পরিমাণটা এতটাই বিশাল যে এটা দিয়ে অনেক দেশের পুরো বছরের চাহিদা মিটিয়ে ফেলা সম্ভব। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, সারা বিশ্বের মোট তেল সাপ্লাইয়ের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ, আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজিরও প্রায় ২০% এই একটা মাত্র পথ দিয়ে যায়। তার মানে এখানে সামান্যতম সমস্যা হলেও পুরো বিশ্বের এনার্জি মার্কেটে একটা বড় ধাক্কা লাগে। আর এই তেলটা যায় কোথায়? দেখুন, প্রায় ৮৪%ই যায় এশিয়ার বিভিন্ন দেশে, যেমন চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। তার মানে এই প্রণালী বন্ধ হওয়ার সিধা মানে হল এশিয়ার বড় বড় শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতি সরাসরি হুমকির মুখে পড়ে যাওয়া। বলা যায়, হরমুজের সামান্য উত্তেজনাও এশিয়ার অর্থনীতিতে সুনামির মতো আছড়ে পড়তে পারে। তো প্রশ্ন হলো, পরিস্থিতিটা এত দ্রুত খারাপ হলো কিভাবে? চলুন আমরা কোনো দিকে না ঝুঁকে শুধু ঘটনাগুলো যেভাবে ঘটেছিল সেভাবেই একবার দেখে নিই। দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটেছে। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আইআরজিসি প্রণালীতে চলাচলকারী সব জাহাজকে রেডিওতে ওয়ার্নিং পাঠায়, আর সঙ্গে সঙ্গে জাহাজ চলাচল ৭০% কমে যায়। ঠিক তার পরের দিন ১ মার্চ ট্যাঙ্কারের ওপর হামলা শুরু হয় এবং দুঃখজনকভাবে সেখানে প্রাণহানিও ঘটে। আর ২রা মার্চের মধ্যে আইআরজিসি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেয় যে এই পথ বন্ধ। একটা জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক সংকটের প্রভাব যে কত দ্রুত আর মারাত্মকভাবে বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে, এই ঘটনাটা ছিল তার সবচেয়ে বড় উদাহরণ। চলুন দেখি এর অর্থনৈতিক ফলাফলটা ঠিক কী দাঁড়িয়েছিল।
প্রণালীর ভেতরের অবস্থা যে কতটা ভয়ঙ্কর ছিল এই টেবিলটা দেখলেই সেটা বোঝা যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন দেশের জাহাজের উপর অ্যাটাক হয়। পালাওয়ের পতাকাবাহী স্কাইলাইট থেকে শুরু করে মার্কিন পতাকাবাহী স্টেনা ইম্পেরেটিভ পর্যন্ত একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনাও ঘটে। এই হামলাগুলোই আসলে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এর ফল সোজা গিয়ে পড়ল বিশ্ববাজারে। চারটা দেখুন, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় ১৩% বেড়ে গেল, আর ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দাম তো বাড়ল প্রায় ৫৩%। এর মানে হল রাতারাতি গাড়ির তেলের খরচ থেকে শুরু করে বাড়ির রান্নার গ্যাস বা হিটিং বিল পর্যন্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হল। রয়টার্সের এই একটা লাইনই তখনকার গভীর উদ্বেগটাকে পরিষ্কারভাবে তুলে ধরে। বিশ্লেষকদের ভয় ছিল যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তেলের দাম খুব তাড়াতাড়ি $১০০ ছাড়িয়ে যাবে, যা কিনা একটা নতুন বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে। সংকটটা কিন্তু শুধু তেলের দাম বাড়িয়েই থেমে থাকেনি, এটা পুরো গ্লোবাল সাপ্লাই চেনকেই যেন ভেঙে দিয়েছিল। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি যেমন মার্স্ক বা হ্যাপাগে লয়েড তাদের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। প্রায় ১৫০র বেশি জাহাজ প্রণালীর বাইরে সাগরে আটকে পড়ে। এমনকি ইরাকের মতো দেশও তাদের তেল রাখার জায়গা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন কমাতে বাধ্য হয়। এর ওপর লোহিত সাগরে হুতিদের হামলা নতুন করে শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যখন অবস্থা এই রকম, তখন স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে একটা দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। চলুন দেখি এই সংকট সামাল দিতে আন্তর্জাতিক মহল তখন কি করছিল, আর এখান থেকে বেরোনোর পথটাই বা কতটা কঠিন ছিল। সবাই তখন পরিস্থিতি সামাল দিতে মরিয়া। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস সাপ্লাই ঠিক রাখতে উৎপাদন বাড়ানোর কথা বলে। চীন, যারা এই রুটের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তারা তাদের জাহাজের সেফ প্যাসেজের জন্য ইরানের সাথে সরাসরি আলোচনা শুরু করে। জাপান তার জরুরি রিজার্ভ থেকে তেল ব্যবহারের কথা ভাবে, আর পাকিস্তান বিকল্প রুটের জন্য সৌদি আরবকে অনুরোধ করে। এক কথায় পুরো বিশ্ব তখন এই সংকট থেকে বেরোনোর জন্য ছটফট করছিল। সুতরাং সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন বিশ্বের প্রধান জ্বালানি ধমনীটা এভাবে চেপে ধরা হয়, তখন বৈশ্বিক অর্থনীতি কি একটা নতুন আর গভীর সংকটের দিকে এগিয়ে যায়? এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে সেটা হয়তো সময়ই বলে দেবে।